আমি আশফাক আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আরও যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ। এছাড়াও আলোচনার নানা সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন তাদের মতামতার বিশ্লেষণ। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পঞ্চগড়ের বড় বাড়ি সীমান্ত দিয়ে শিশুসহ 10 জন নারী পুরুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। বাহিনীর পক্ষ থেকে বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষা, পুশিন চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে দেশের সব সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ। সেই সাথে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এই খবরটি আজ আমরা প্রধান নির্বাচিত খবর হিসেবে নির্বাচন করেছি। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। বুধবার রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারতের 12 বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা 28 জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে। খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল তাদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে শনাক্ত করে। বাংলাদেশের বিজিবি গার্ড দিয়ে 28 জনকে ধরেছে ভারতের বাংলাদেশের সীমান্তের মাধ্যমে এই 0 পয়েন্টে। সকালবেলা এপারে আইসলো, ওরাকে ওপারে ভারতের গোড়ায় আবার 0 পয়েন্টের ওপারে তারাকে রেখে দিয়েছে। বর্তমানে ওই 28 জন নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বৃহস্পতিবার বিকেলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ 28 জনকে পাঠানোর কথা স্বীকার করে। এ সময় তারা বিষয়টি সমাধানের কথা জানায়, কিন্তু পরে আর কোনো সিদ্ধান্ত জানায়নি বিজিবিকে। বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরে তিনি বলেন, পুশিন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ এখানে ঢুকতে না পারে। এদিকে বৃহস্পতিবার কয়েকশো মানুষকে সাতক্ষীরা কলারোয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে ভারত, এমন তথ্য পাওয়া গেছে বলছে বিজিবি। তাই কলারোয়ার জল ও স্থল সীমান্তে দিনরাত নজরদারি চালাচ্ছে বিজিবি। বিজিবি বলছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অপরাধ মোকাবেলায় বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ব্যাটালিয়নের প্রতিটি বিওপি থেকে দিনরাত 24 ঘন্টা নিরবচ্ছিন্নভাবে সীমান্তে টহল দেওয়া হচ্ছে। বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে তারা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। রাহিদ এজাজ, আমি একটু আপনার কাছে আসি শুরুতে। যেমনটি দেখছিলেন প্রতিবেদনে এবং এছাড়াও সার্বিক যে পরিস্থিতি, বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি বর্তমানে আপনার কাছে, আপনার পর্যবেক্ষণ কি যদি একটু বলতেন, এরপর আমরা আসলে আরেকটু দেখতে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনাদের যে দুটো রিপোর্ট দেখালেন, সে দুটো রিপোর্টে চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরার কথা বলা হচ্ছে। এবং আমি একটু আগে নিউজ রুমের কয়েকটি রিপোর্ট দেখছিলাম, সেটা 3টা সীমান্তে সন্ধ্যার দিকের একটা খবর। 60 জনকে আপনার এখানে 28 জনের একটা সিদ্ধান্তের কথা বলা হয়েছে, যে গতকাল পতাকা বৈঠক হয়েছিল, গতকাল না বৃহস্পতিবার, ওই 28 জনকে যে পুশিন করার চেষ্টা, তারপরে সেগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর আমি যে 60 জনের কথা বলছি সেটা লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ, এই 3টা জেলায়। এবং গতকালও আমি যদি ভুল না করি অন্তত 10টা জায়গায় 10টা পয়েন্টে সীমান্তের এই যে পুশিন ঠেকানোর চেষ্টাটা হয়েছে। এখন হঠাৎ করে পুশিনটা কেন জানি মনে হচ্ছে বড় পরিসর আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যদি ফিরে তাকাই অন্তর্বর্তী সরকারের আমলে, বিশেষভাবে আমি বলতে চাই, যদি ভুল না করি মে মাস থেকে এক ধরনের ধাক্কা বা ঢল দেখতে পাচ্ছিলাম, যে হঠাৎ করে 2863 একটা ফিগার বলা হলো, যে বাংলাদেশকে বেশ কিছুদিন ধরে দেওয়া হচ্ছিল, বাট বাংলাদেশ সেগুলো অ্যাড্রেস করছে না, এরকম একটা দাবি তোলা হলো। এবং আমরা দেখলাম লিস্ট পাঠানো হলো, লিস্ট পাঠানোর পর চিঠি দেওয়া হচ্ছে, চিঠি দিতে না দিতেই সীমান্ত দিয়ে ঠেলে
বাংলাদেশ থেকে অবৈধভাবে গেছে, কাজ করছে, নানান রকম বেআইনি তৎপরতা জড়িত ইত্যাদি ইত্যাদি, এবং একটা বড় ইস্যু তো আছে যে তাদের কাছে পরিচয়পত্র নেই এবং তারা বাংলাদেশ থেকে গেছে। তো এটা শুরু হলো। এটা হঠাৎ করে শুরু হওয়ার পেছনে আমরা যদি ফিরে যাই, আমরা জানি ওই 18 মাসের পর্বটাতে বাংলাদেশ ভারতের সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। চরম তিক্ততা, পাল্টাপাল্টি দুপক্ষের তরফে শুরু হলো। ক্ষমতার পালাবদলের পরপর সংখ্যালঘু নির্যাতনকে উপজীব্য করা হলো। এটা নিয়ে প্রচুর ফেক এবং ফেক পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনকে একটি অন্যতম কারণ তো হিসেবে সেটা থেকে বলার পর এবার আমি চলে আসি এই বছর। আমরা যখন দেখলাম নির্বাচনের আগে পরে করে এক ধরনের ইন্ডিকেশন ছিল যে সম্পর্ক নতুন সরকার ক্ষমতায় এলে বা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটলে সম্পর্কের গুণগত পরিবর্তন ঘটবে, যার ইঙ্গিত আমরা দেখেছি যখন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেন তার মন্ত্রিসভার সদস্যদের, তখন লোকসভার স্পিকার এসেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা চিঠি তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হলো। এগুলো তো সব পজিটিভ ইন্ডিকেশন। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এপ্রিলের শুরুতে দিল্লিতে গেছেন, ওনার কাউন্টারপার্টের সাথে মিটিং করেছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করেছেন। কিন্তু হঠাৎ করে দেখলাম আমরা পশ্চিমবঙ্গ, আসাম অর্থাৎ বিধানসভা নির্বাচনকে ঘিরে আবার অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্টটা কেমন যেন চাঙ্গা দিয়ে উঠলো। এবং তখন এক ধরনের সংশয় তৈরি হলো। একদিকে বলছি সম্পর্কের গুণগত পরিবর্তন করতে চাই, 18 মাসের সেই তিক্ততার পর্ব থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু রাজনৈতিক পরিসরে কথাগুলো হচ্ছিল। এটা ছিল নির্বাচনের আগে। নির্বাচনের পরে যখন দেখা গেল শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরপরেই উনি একটা কথা কিন্তু ইলেকশনের ক্যাম্পেইনে বলতেন যে 3D, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টেশন। এই 3D এবং আলটিমেটলি উনি বাস্তবায়ন করতে আসলেন। এবং শুরুতেই কি বললেন, বিজিবিকে জমি দিবেন সীমান্তের যে জায়গাগুলো, বিএসএফকে জমি দিবেন সীমান্তের অরক্ষিত জায়গাগুলোতে, এবং সেটা কিন্তু লাগাতারই চলছে। এবং আমাদের এই পারে যে কারো কারোর মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছিল, কারণ আমরা জানি যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার কারণে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির সম্পর্কের সমীকরণের জন্য তিস্তা চুক্তি সই হয়নি। তাহলে কেন্দ্রে বিজেপি সরকার আছে, রাজ্যেও যদি বিজেপি হয় তাহলে আমাদের অমীমাংসিত ইস্যুগুলো সুরাহা হবে। কিন্তু আমরা এবার উল্টো দেখতে পাচ্ছি। জি, তাইলে এটার সাথে স্থানীয় রাজনীতির কোনো একটা যোগসূত্র আছে কিনা, অর্থাৎ তৃণমূলকে আমরা যেটা দেখছি, তৃণমূলকে পরাজিত করার পর, এবং অলরেডি দেখেছি তৃণমূলে ভাঙন, তাদের ইন্টারনাল পলিটিক্যাল ডিনামিক্সের মধ্যে বাংলাদেশ জড়িয়ে গেছে। এই জায়গাটাতে আমি আসবো রাহিদ ইজাজ, আমি একটু যেতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আরো দুজন অতিথি, একটু তাদের সাথে কথা বলতে চাই। মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট প্রতিনিধি, চ্যানেল 1-এর আমাদের সাথে যুক্ত আছেন। আরো যুক্ত আছেন রক্তিম দাস, প্রধান প্রতিবেদক, দৈনিক যুগসংখ্য, কলকাতা থেকে। ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। আমি একটু শুরুতে রক্তিম দাস আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আমরা আসলে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। পুশিনের যে চেষ্টা চলছে ভারতের পক্ষ থেকে এবং বাংলাদেশের সাইড থেকে আসলে যেভাবে পুশিন ঠেকানো হচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গায় হঠাৎ করেই আসলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে এই পুশিনটা বেড়ে গেল, আপনি কিভাবে দেখেন? না, প্রথমত বলার বিষয় হচ্ছে যে পুশিং বা পুশব্যাক, এই যে শব্দগুলো, রক্তিম দাস আপনার সাউন্ডটি মনে হয় অফ করা হচ্ছে। জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি রক্তিম দাস। প্রথমের বিষয়টা যে পুশিং বা পুশব্যাকের এই যে শব্দগুলো, এই শব্দগুলো তো আগেও ছিল, এখনো আছে। আমরা আমাদের সীমান্তে বেড়া দিচ্ছি, এই বেড়ার প্রস্তাবটা কিন্তু অনেক আগে, রাজীব গান্ধীর সময় তারও আগে থেকে বেড়া দেওয়ার কথাটা আলোচনা হয়েছে, এবং সেই ভিত্তিতে আমাদের যে অমীমাংসিত যে জায়গাগুলো ছিল যেখানে বেড়া দেওয়ার জমিটা এখনো দেওয়া যায়নি, সেখানে সেই জমিটা এবার পাওয়া গেছে, সেখানে জমি দেওয়া হচ্ছে। এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত। এটা তো মানে কেন্দ্রীয় সরকারের ঘোষিত সিদ্ধান্ত, সেটা মমতা এই সরকার আসার পরে তারা জমিটা দিয়েছেন, এবং আমরা বেড়া দিচ্ছি আমাদের আত্মরক্ষার স্বার্থে, আমাদের সীমান্তকে আমরা সুরক্ষিত করছি। আপনারাও আপনাদের সীমান্তে বেড়া দিতে পারেন। রক্তিম দাস, অবশ্যই আমি যে প্রশ্নটি রাখতে চাই, এই সিদ্ধান্তটি অনেক আগের, ঠিক আছে, কিন্তু তাহলে এতদিন কেন সরকার, বিজেপি সরকার বাস্তবায়ন করলো না, অথবা অন্যান্য সরকার বাস্তবায়ন করলো না, আর এখন এসে আসলে কেন এই কাঁটাতারের বেড়া দেওয়ার প্রয়োজনীয়তাটা সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য মনে হলো যেটা প্রয়োজন? মমতা সরকারের কাছে বলাই হয়েছিল যে এই জমিটা দেওয়া হোক বিএসএফ কে, কিন্তু তারা দীর্ঘদিন ধরে জমিটা দেননি।
দেওয়ার কারণেই কিন্তু বেড়াটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, এটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অনুপ্রবেশ আমাদের এখানে ঘটেছে, সেটার প্রমাণ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। হেকিমপুর সীমান্তে যারা অবস্থান করছেন, ঠিক আমাদের উত্তর চব্বিশ পরগনা হেকিমপুর সীমান্তে এসআইআর এর আগে এবং এসআইআর এর পরে এখন যারা এসছেন, তারা প্রত্যেকেই তাদের কিন্তু বলছেন তারা বাংলাদেশ থেকে এখানে এসছেন, এরা প্রত্যেকেই বলেছেন। এবং তাদের সে কিছু ফুটেজ আপনাদের বিভিন্ন টিভি চ্যানেলও দেখিয়েছে, সেগুলো আমরা দেখেছি। আমরা কেন বলুন তো অন্য দেশের নাগরিকের ভার আমরা কেন বহন করব? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমাদের এখানে সমস্যা তৈরি হচ্ছে, আমাদের এখানে জমির দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে, সমস্ত কিছু রক্তিম দাস, নেবো আমরা এখানে। জি, আপনি আপনার কথা ধরেই যদি জিজ্ঞেস করি, এই যে বলছেন যে আপনাদের এখানে জটিলতা বা সমস্যা তৈরি হচ্ছে, এটি কি আসলে এতদিনও ছিল? নিশ্চয়ই, যদি সেটা হয়ে থাকে আর কি, আপনার কথার প্রেক্ষিতে যদি আমি যুক্তি হিসেবে ধরে নিই, তাহলে এখন কি হঠাৎ করে আসলে কি হলো, নাকি মানে এটিকে কোনো সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে? এভাবেও কি বিষয়টি দেখার কোনো সুযোগ রয়েছে? না না, এখানে কোনো সুযোগের ব্যাপার নেই। দেখুন, দুদেশের সম্পর্কের জায়গাটা অহেতুকভাবে এটা একটা পক্ষ দুদেশের সম্পর্কের জায়গাটাকে কুচিয়ে ঘা করতে পেরেছে। এটা এখানে সম্পর্কের জায়গাটা যেরকম ছিল সেরকমই আছে, বরঞ্চ আমি তো আশা করি যে উত্তরোত্তর সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। সম্পর্কের জায়গাতে কোনো প্রশ্ন নেই। দেখুন, একটা জিনিস বুঝুন, বিএসএফ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বিজিবি দাঁড়িয়ে আছে। সীমান্ত একটা খুব সুরক্ষিত জায়গা। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবিগুলো কি সোশ্যাল মিডিয়ায় আসা উচিত দুদেশের নিরাপত্তার সাথে? সেই ছবিগুলো দেখিয়ে এমন ভাবে বিষয়টা প্রচার করা হচ্ছে যেন একটা যুদ্ধংদেহী মনোভাব, মনে হয় দুদেশের মধ্যে যুদ্ধ লেগে গেছে। এরকম তো কোনো ঘটনা ঘটেনি। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী তারা যথেষ্ট এক্সপার্ট, তাদের মধ্যে কোনো সমস্যা হলে তারা কিন্তু রক্তিম দাস, এই যে পুশিনের কথাটা বলা হচ্ছে, পুশব্যাকের, এটা কি আসলে ইচ্ছা করলেই, মানে ইন্টারন্যাশনাল ল বলেন অথবা যেভাবেই বলেন, কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে বলেন, হ্যাঁ, এটা কি চাইলেই একটি রাষ্ট্র করতে পারে? আপনি এটি মনে করেন? আপনি করতে পারে মানে কেন করতে পারবো না? আমার দেশে যদি অনুপ্রবেশ বেড়ে যায়, আপনার বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ আমার সেটি তো ভারতের দাবি, অনুপ্রবেশের দাবিটি ভারতের দাবি। হ্যাঁ, সেই জায়গা থেকেই বলছি যে যদি অনুপ্রবেশ হয়েও থাকে, সেক্ষেত্রে কি আসলে এভাবে পুশিন চাইলেই করা যায়? বলছেন যে না না না, পুশিন না, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। আমি নিজে হেকিমপুর সীমান্তে গেছিলাম, সেখানে যাদের সঙ্গে ইন্টারভিউ করেছি তারা প্রত্যেকে বলছেন তারা ওপার বাংলা থেকে, মানে বাংলাদেশ থেকে তারা 5 বছর, 3 বছর, 4 বছর, 2 বছর আগে ওখান থেকে এসছেন এবং তারা এখানে চলে এসছেন এবং তারা এখানে আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু করে এখানকার নাগরিক হয়েছিলেন। এখন যেহেতু এখানে আচ্ছা, তাহলে আমার একটি প্রশ্ন আছে রক্তিম দাস। এই যে বললেন তারা আধার কার্ড, ভোটার কার্ড করেছেন, তারা নাগরিক হয়ে গেছেন, তাহলে তারা তো নাগরিক হয়েই গেছেন। আপনি বলছেন যে তারা নাগরিক হয়ে গেছেন, তারা বিভিন্ন রকমের কার্ডও করে ফেলেছেন, তাহলে সেগুলো কিভাবে হলো? তারা তো অবৈধ পদ্ধতিতে নাগরিক হয়েছে, সে কারণে তো এসআইআর এ তাদের নাম বাদ পড়েছে। তাদের কাছে যখন জিজ্ঞেস করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে যে আপনি এখানে আপনার আগে অবস্থান কোথায় ছিল, আপনার বাবা, তার বাবা, তখনই তো সে উত্তর দিতে পারছে না তার ভোটার লিস্টে নাম ছিল কিনা। তো দেখা যাচ্ছে না 2019-এর ভোটার লিস্টে তার নাম নেই, তার আগের ভোটার লিস্টে তার নাম নেই, সে হঠাৎ করে একটা লোক গোটা ফ্যামিলি ভোটার লিস্টে নাম হয়ে গেল। জি রক্তিম দাস, ঘটনা ঘটেছে। আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। আমি একটু যেতে চাই মাজহারুল ইসলাম বিপুর কাছে, লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী। মাজহারুল ইসলাম বিপু, একটু যদি বলতেন যে লালমনিরহাট সীমান্তে কি পরিস্থিতি, এবং যেই কথাগুলো বলছিলেন রক্তিম দাস, আপনি লালমনিরহাটের এই পারে অথবা বাংলাদেশের এই পারে কি দেখতে পাচ্ছেন? যাদেরকে পুশিন করা হচ্ছে, যারা আসছেন অথবা সীমান্তে যারা রয়েছে, তারা কি বলছেন? আসলে যে পুশিন, যে ভারতের থেকে যে বিএসএফ যে পুশিন বাংলাদেশে দিয়ে করা হচ্ছে, এখানে কিন্তু অধিকাংশই কিন্তু তারা ভারতের নাগরিক। এই কারণে তারা ভারতীয় নাগরিক, এখানে কিন্তু রাজনৈতিক বিষয় জড়িত রয়েছে। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখে আসছি, যেহেতু লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা, এই সীমান্তবর্তী জেলার 281 কিলোমিটার এখানে আমাদের সীমান্ত রয়েছে, ভারতের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি, সেটা হচ্ছে এখানে কিন্তু চোরাকারবারির একটা বিষয় আছে, আর
হচ্ছে বেকারত্ব রয়েছে এবং রাজনৈতিক বিষয় তো অবশ্যই রয়েছে। যারা বেকারত্বের কারণে কিন্তু তারা অনেকেই বাংলাদেশ থেকে ভারতে যায়, ভারতে গিয়ে সেখানে বিভিন্ন নেতা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে, সেখানে তারা কর্মসংস্থান বেছে নেয় এবং দেখা যায় তা ওই ভারতেরই নেতারাই কিন্তু তারা কিভাবে ভোট বৃদ্ধি করতে হবে তারা সেটা করিয়ে নেয় এবং এক পর্যায়ে দেখা যায় বাংলাদেশ থেকে যারা ভারতে যায় তারা কিন্তু সেখানকার বৈধ নাগরিক হয়ে যায়। কিন্তু ভারত থেকে যখন বাংলাদেশে পুশ ইন করে দেওয়া হয় তাদের কিন্তু বলা হয় না যে এরা ভারতের নাগরিক, তারা বলে যে বাংলাদেশের নাগরিক। এটা আমাদের যে দাবি, বিশেষ করে বাংলাদেশ আমাদের সাংবাদিক মিডিয়া যারা রয়েছেন এবং প্রশাসনিক লেভেলে যারা রয়েছেন এবং আমাদের বাংলাদেশের নাগরিকের যে দাবি, এটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি তারা প্রমাণ করে দিতে পারে যে ভারতে যারা রয়েছে, অভিবাসী রয়েছে বা নাগরিক যারা রয়েছে, যাদেরকে পুশ ইন করে দিচ্ছে বাংলাদেশে, রাষ্ট্রীয় পর্যায়ে যদি সুষ্ঠু সমাধান করা হতো তাহলে কিন্তু নিশ্চিত হওয়া যেত তারা। মাজহারুল ইসলাম বিপু, আপনাকে ধন্যবাদ। আমি একটু আপনার কাছ থেকে আবার একটু রক্তিম দাসের কাছে যেতে চাই, তারপরে আসছি আপনাদের কাছে। রক্তিম দাস যে কথাগুলো বলছিলেন মাজহারুল ইসলাম বিপু আপনি নিশ্চয়ই শুনেছেন। আমি একটু যোগ করি একটি প্রশ্ন, যে আসলে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেয়ার পর এবং তার খুব অল্প সময়ের মধ্যে ঘোষণা দিলেন যে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জায়গা দেওয়া হবে এবং এই প্রক্রিয়াগুলো, তারপরে যে পুশিন, সবকিছু মিলিয়ে এটি কি আসলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির একটি কৌশলগত অংশ কিনা এই যে পুশিনের বিষয়টি? এবং আপনি যেটি বলছিলেন যে অবশ্যই বাংলাদেশ ভারত প্রতিবেশী রাষ্ট্র, দুই দেশের চমৎকার সম্পর্ক থাকবে এবং সেটাই আমরা সকলে চাই। সেই জায়গায় এই ধরনের এখন যেই প্রক্রিয়ায় যে পুশিন আমরা দেখতে পাচ্ছি, সেটি দুই দেশের যে কূটনৈতিক সম্পর্ক, দুই দেশের মানুষের মধ্যে যে সম্পর্ক, যে যোগাযোগ, তার উপরে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? আমি তো কোনো প্রভাব দেখতে পাচ্ছি না, কারণ যে পরিমাণ বাংলাদেশ থেকে মানুষ আমার কলকাতা শহরে চিকিৎসা করাতে আসেন তাদের মুখে তো এসব কিছু শুনছি না। আর ভাই যে কথাটা বললেন উনি তো স্বীকারই করে নিলেন যে এখান থেকে মানুষজন গেছেন এবং তারা না, রক্তিম দাস, যারা যাচ্ছেন তাদের কাছে না শোনাটাও স্বাভাবিক, কারণ তারা তো যাচ্ছেন, তাদের তো আমরা জোর করে পাঠাচ্ছি না, তারা একটি প্রয়োজনে অথবা বেড়াতে অথবা চিকিৎসার জন্য যাচ্ছেন অর্থ খরচ করে। জি, তাহলে আপনাকে বলছি যে আপনার এখানে তাহলে নিশ্চয়ই অর্থনৈতিক জায়গাটা এমন জায়গায় রয়েছে যে কারণে ভারতে পার্শ্ববর্তী দেশে আপনাকে যে স্বীকার করে নিতে হবে আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ। আমার তো মনে হয় না আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ নয়। অর্থনৈতিক অবস্থা খারাপের সাথে তো আসলে অর্থনৈতিক অবস্থা খারাপ হলে তো আর বিদেশে চিকিৎসা করাতে যেত না। জি, থেকে বেশি। জি, না ঠিক, তাই তো আমার প্রশ্নটা, যে তাহলে এখানে তো আমার দেশটা তো ধর্মশালা নয়। আমার দেশটাকে আপনি বৈধভাবে আসুন না, বৈধভাবে এসে এখানে চাকরি করুন, বৈধভাবে সরকারি নিয়ম নীতি মেনে সমস্ত কিছু করুন। কোন রক্তিম দাস, জি, আমাকে সংক্ষেপ করতে হবে। আমি শেষ একটি প্রশ্ন করি। আপনি যেটি বলছেন যে বৈধভাবে আসুন, অবশ্যই প্রত্যেক রাষ্ট্রেরই এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে গেলে বৈধভাবে যাওয়া উচিত। তাহলে এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে আধার কার্ড করা হচ্ছে, তাদের অন্যান্য রেশন কার্ড করা হচ্ছে এবং তারা নাগরিক হিসেবে তারা নাগরিকত্ব নিচ্ছেন সেখানে, যেটি আপনার দাবি বা অভিযোগ, সেই ক্ষেত্রে তাহলে ভারতের যারা যাচ্ছেন আপনার দাবি অনুযায়ী, তাহলে তো ভারতেরই যারা রয়েছেন প্রশাসনে অথবা সেখানের দায়িত্বে, তারাই কি আসলে এই সুযোগগুলো করে দিচ্ছেন না? পান্ডা রাজনৈতিক নেতারা? না, রাজনৈতিক নেতা হতে পারে, প্রশাসন হতে পারে, স্থানীয় যারা রয়েছেন, কারো সহযোগিতাতেই তো নিশ্চয়ই তারা করছেন এগুলো। তারা এই কাজগুলো করেছেন বলেই, কারণ বিজেপি সরকার তার ম্যানিফেস্টোতে পরিষ্কার বলেছিল যে আমরা সীমান্তে বেড়া দেব, বেড়ার কাজ কমপ্লিট করব, আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের আমাদের এখান থেকে অন্য দেশ, যারা যে দেশ থেকে সে দেশে পাঠিয়ে দেব। তো তারা তো সেই কাজটাই করছেন এবং বারবার প্রমাণিত হচ্ছে যে তৃণমূল সরকার যেই প্রক্রিয়ায় করছেন, এই প্রক্রিয়াটি ঠিক আছে বলে আপনি মনে করেন রক্তিম দাস? যেই প্রক্রিয়ায় করা হচ্ছে সেটি ঠিক আছে? যেসব জঙ্গি, আমি বলছি আপনাকে শুনুন, বাংলাদেশের যেসব জঙ্গি বাংলাদেশ থেকে এপারে এসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, তাদের কাছে যে পরিচয়পত্রগুলি পাওয়া গেছে, যে ভুয়া নাগরিকত্বগুলো পাওয়া গেছে, সেগুলো কিন্তু সব পশ্চিমবঙ্গ থেকেই তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গের তৎকালীন শাসক দলের নেতারা লোয়ার পর্যায়ে, স্থানীয় পর্যায়ে তারা এগুলো করে দিয়েছে। নিশ্চয়ই পশ্চিমবঙ্গের সরকার অথবা কেন্দ্রের থেকে আপনি যাদের কথা বলছেন যে জঙ্গি অথবা সন্ত্রাসী যাদের কথা বলছেন, অভিযোগ অথবা দাবি করছেন, তাদের তালিকা নিশ্চয়ই বাংলাদেশের সরকারের কাছে দেয়া হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই দেওয়া হয়েছে। এমন কতজন হতে পারে? দেওয়া তো হয়েছে।
এমন কতজন হতে পারে? আপনি জেএমবির মানে 100, 200, 400, 500 নাকি হাজার হাজার, মানে যারা আছেন যেটি দাবি করছেন? তারা মানে জঙ্গি কত আছে? হ্যাঁ, যেটি বললেন, মানে যেই কোন যেই জায়গায় দাবিতে, দেখছেন? জি, আপনি যে দাবিটি করলেন, আপনি সাম্প্রতিককালে একাধিক জঙ্গি যারা ধরা পড়েছে, জি। আপনি তালিকাটা যদি জানতে হলে তারা ভারত সরকারের কাছে নিতে হবে। এনআইএ ওয়েবসাইটে যান, এনআইএ পরিষ্কার বলে দিচ্ছে সেখানে প্রত্যেক বছর কতজন করে জঙ্গি ধরা পড়েছে। জি। আপনি পরিষ্কার পেয়ে যাবেন সেখানে। আচ্ছা, NIA আপনি ওয়েবসাইটে একদম খোলাখুলি ভাবে রাখা হয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে আসছি। আর একটা, এই যে বৈধ অবৈধর বিষয় যেটি বলছেন, যে তারা অবৈধ যেই অভিযোগ বা দাবিটি করছেন, অথবা ভারতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে, এইটি যাচাই ছাড়া, যেটি বলছিলাম যে যেই প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে, পুশিনটা করা হচ্ছে সীমান্তে, আগে তো যাচাই বাছাই করতে হবে যে এটি আসলে সে অবৈধভাবে এসেছে না বৈধভাবে এসেছে, তার কাগজপত্র বৈধ না অবৈধ। তারপরে না সেই অনুযায়ী সরকারের সাথে দুই দেশের সরকারের আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠালে ফেরত পাঠানো যাবে, সেটি একটি বিষয়। কিন্তু কোনো যাচাই বাছাই ছাড়া সীমান্তে ঠেলে দেয়া, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? জি। না, আপনি ভুল করছেন। এসআইআর প্রক্রিয়ায় আমাদের যাচাই বাছাই তো করা হয়েছে। যাচাই বাছাই করার পরে তিনি কোনো তার বৈধতা দেখাতে পারেননি। যে 11খানা কাগজ দেওয়ার কথা, যে ভারতবর্ষের কিন্তু এই যে, আচ্ছা, ভারত সরকার যাচাই বাছাই করেছে, তাহলে তাদের যে পুশিন করছেন তারা কি সবাই বাংলাদেশি, এমনটা দাবি করতে চাচ্ছেন আপনি? এবং সেটা যদি হয়, তাহলে নিশ্চয়ই আপনারা যে যাচাই বাছাই করেছেন সেই জিনিসগুলো তো বাংলাদেশ সরকারকে দিতে হবে, তাদের সাথে বসতে হবে, কূটনীতিকভাবে বিষয়টা তো একটা সমাধানে যেতে হবে, যে এদের কাছে আমরা কাগজপত্র পাইনি এবং তারা অবৈধভাবে রয়েছে। তারপর না আপনি তাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে বুঝিয়ে দেবেন। জি, বিষয়, জি। সেটা তো ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক লেভেলের কথাবার্তা হবে। সেটা তো আপনি আমি ঠিক করব না। আমি সেটাই বলছি। তো সেটা ছাড়াই আমি আপনার সাথে একমত, স্বরাষ্ট্র, পররাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হতে পারে। জি, সেইটা আমি আপনাকে বলছি, শুনুন, সেইটা না হলে আমি এখানে এটা করব কেন? আমি এখানে আমার অবৈধ নাগরিককে আমি এখান থেকে সরিয়ে দেবো, এটা তো খুব সহজ নিয়ম। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন যে তাহলে আলোচনা হয়েছে? ধ্বংস করতে আপনি কি বলতে চাচ্ছেন আলোচনা হয়েছে? নিশ্চয়ই আলোচনা হয়েছে, আচ্ছা, নিশ্চয়ই আলোচনা হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখুন। জি, জি। রক্তিম দাস, ধন্যবাদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। মাজহারুল ইসলাম বিপু, ছোট্ট করে 1 মিনিটে যদি কিছু বলতে চান রক্তিম দাসের যা বলছিলেন। জি, জি। সেটা হচ্ছে, আমরা কিন্তু গত কয়েক মাস আগেও দেখেছি সেটা ভারত থেকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়েছিল। সেটি কিন্তু এলাকাবাসী এবং বিজিবি এটা মানে তাদের চাপের মুখে তারা আবার পুশ ব্যাক হয়ে যায়। আমরা গত ভোর রাত থেকে দেখতে পেরেছি যে লালমনিরহাট জেলার 3টি উপজেলার, বিশেষ করে পাটগ্রাম, হাতীবান্ধা এবং আদিতমারি উপজেলার 33 জন ভারতীয় নাগরিককে তারা বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়েছিল। এবং যখন এলাকাবাসী এবং বিজিবি তারা গত কয়েক মাস ধরে কিন্তু তার টহল জোরদারে রয়েছে, এবং যখন দেখতে পারলো যে পুশ ইন করতেছে বাংলাদেশে, তখন কিন্তু ভোর রাত থেকেই এলাকাবাসী এবং বিজেপি সেটা বাধা দেওয়া শুরু করলো। পর্যায়ক্রমে দেখা গেল যখন বাংলাদেশের এবং ভারতের সীমান্ত রেখায় সেখানে বিএসএফ কিন্তু বাংলাদেশে পুশ ইন করতে পারেনি, বাধার মুখে। আরেকটি কথা না বললেই নয়, 33 জন যে নাগরিক ছিল, ভারতীয় নাগরিক ছিল, তারা আমরা তাদের মধ্যে বেশ কিছু নাগরিকের সঙ্গে কথা বলেছি। তারা কেউ বলছে 40-50 বছর ধরে তারা ভারতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। আর একটি কথা হচ্ছে, আজকে যারা 33 জনকে যে পুশ ইন করার চেষ্টা করা হয়েছিল, আজকে কিন্তু তারা একজনও বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এবং বিএসএফ একটি, যেটা আমরা জানতে পেরেছি বিভিন্ন একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে, সেটা হচ্ছে প্রায় মাজহারুল ইসলাম বিপু, একটু ছোট করে জানতে চাই, যারা আপনি বললেন যে সীমান্তে রয়েছে, তারা আসলে যারা প্রবেশ করতে পারেনি তারা কোথায় রয়েছেন, তাদের খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে, অথবা তারা থাকছেন কিভাবে, একটু ছোট্ট করে যদি জানান। ছোট্ট করে সেটা হচ্ছে, আজকে আমরা যেটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছি, বিজিবির পক্ষ থেকে এখনো কনফার্ম করা হয়নি, সেটা হচ্ছে হাতীবান্ধা এবং আদিতমারি উপজেলার প্রায় 23 জন ভারতীয় নাগরিককে বিএসএফ তারা পুশব্যাক করে নিয়ে ভারতে নিয়ে চলে গেছে। এবং আমাদের লালমনিরহাটের যে পাটগ্রাম উপজেলা রয়েছে, সেখানে প্রায় 10 জন যে ভারতীয় নাগরিক রয়েছে, তারা কিন্তু ভারতের অভ্যন্তরে রয়েছে এবং সেটা খোলা আকাশের নিচে রয়েছে। এবং বিজিবির সঙ্গে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই মুহূর্তে আমাদের সীমান্ত উত্তেজনা যে পূর্ণ যে মুহূর্ত ছিল, সেটা কেটে গেছে।
জি, ধন্যবাদ আপনাকে মাজহারুল ইসলাম বিপু এবং রক্তিম দাস, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন দুজনই। আমাকে একটি ছোট বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমি আপনার কাছে আসবো। আনিসুর রহমান, নির্বাচিত খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ নির্বাচিত খবরে। বিরতির পর আনিসুর রহমান, আমি একটু আপনার কাছে আসতে চাই। যা আলোচনা হচ্ছিল বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে, আমি আর নতুন করে প্রশ্ন রাখবো না, কারণ এর মধ্যে অনেক প্রশ্ন হয়ে গেছে অথবা অনেক আলোচনা হয়ে গেছে। আপনি যদি একটু আপনার জায়গা থেকে বলতেন। দেখুন, ভারত যে প্রক্রিয়ার মাধ্যমে তারা একটা জনগোষ্ঠীকে আইডেন্টিফাই করছে যে তারা বাংলাদেশি এবং বাংলাদেশে তাদেরকে পুশব্যাক করতে হবে, এই প্রক্রিয়াটা অনেক প্রশ্নবিদ্ধ একটা প্রক্রিয়া। কারণ দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে একটি রোল প্লে করবে। এখন প্রশ্ন হলো যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতটুকু একটি রোল প্লে করছে। এখানে বিএসএফ তো ইচ্ছা করলেই একটা দেশের নাগরিককে আরেকটা দেশের নাগরিক হিসেবে অভিহিত করে আপনার পুশব্যাক করতে পারে না, পুশিং করতে পারে না। এটা একটা ইন্টারন্যাশনাল ল নর্মস এগুলোর বহির্ভূত একটা কর্মকাণ্ড। কারণ হচ্ছে বর্ডার গার্ডদের কাজ তো এটা না। বর্ডার গার্ডের কাজ হলো বর্ডারকে নিরাপত্তা করা, নিরাপত্তা দেওয়া। ভারতের বর্ডার বিএসএফ তাদের আপনার সন্ত্রাস বলেন, মাদক বলেন, অন্যান্য যে সমস্ত প্রাসঙ্গিকতা আছে, অবৈধ বিজনেস বলেন, সেগুলোকে কন্ট্রোল করবে। এখন নাগরিককে কোত্থেকে আসছে এবং তাকে কিভাবে বাংলাদেশে পাঠাতে হবে, এই কাজটা তো বিএসএফের না। এই কাজটা হচ্ছে ভারতের আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এক্ষেত্রে আমাদের বাংলাদেশ তাদের নির্দেশনা ছাড়া, রাজ্য সরকার বলি অথবা ভারতের কেন্দ্রীয় সরকার বলি, নির্দেশনা ছাড়া তো নিশ্চয়ই বিএসএফ এই কাজটি করছে না। জি না, এটা আপনি যথার্থ বলেছেন। এখানে ভারতের রাজনীতিতে একটা ধরনের চেঞ্জ এসেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক চেঞ্জটা এটার জন্য অনেকটা দায়ী। কারণ তৃণমূল যখন ক্ষমতা ছিল এই ধরনের প্রশ্ন কিন্তু আসেনি। এবং এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো এখানে মানুষদেরকে রাজনীতির চেয়ে ধর্মীয় পরিচয়ে বড় করা হচ্ছে। মানে এখানে দেখেন যাদেরকে পুশিং করানোর চেষ্টা করা হচ্ছে তারা ম্যাক্সিমাম মুসলিম, এবং এইটা ভারতের বিজেপি সরকারের একটা ইন্টেনশন। এবং এটা কিন্তু আজ থেকে না, 1905 সাল থেকে শুরু হয়েছে। হিন্দু মহাসভা হলো এবং 1923 সালে সাভারকার এখানে ডিক্লার করলেন যে হোয়ার হিন্দুস, বই লেখলেন। এবং তার মধ্যে দিয়ে কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি ভারতের মধ্যে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এবং পরবর্তীতে আপনি দেখবেন যে 1980 সালের দিকে, এই 1925 থেকে 80 সাল পর্যন্ত ভারতের এই ধর্মান্ধ রাজনীতি কিন্তু বিকাশ করে নাই। কারণ ভারতের সংবিধান হচ্ছে সেকুলার সংবিধান। ডক্টর আম্বেদকর এই সংবিধানের লেখক, তারা সেকুলার একটা দৃষ্টিভঙ্গি থেকে ভারত বিকাশ করেছিল। বাট 1980 সালে আপনার যে রাজনৈতিক চেঞ্জটা আসলো, ভারতের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করলো জনতা পার্টির বিজেপি, এবং এরা আস্তে আস্তে ক্ষমতায় আসার চেষ্টার জন্য দেখবেন আদভানি 1990 সালে আপনার সেখানে একটা ইন্টেনশন তৈরি করে দিলেন যে সেখানে রাম মন্দির বানাতে হবে। রাম মন্দির বানানোর উদ্দেশ্যটা হলো যে ভারতের সভ্যতা এবং সংস্কৃতির মধ্য দিয়ে মুসলিম এবং ইসলামিক যে সিভিলাইজেশনাল রেলিক্সগুলো ছিল বা ইম্প্যাক্টগুলো ছিল, এগুলোকে মুছে দেওয়া। এবং এই মুছে দেওয়ার মাধ্যমেই ভারতকে একটি হিন্দু রাষ্ট্র কীভাবে করতে হবে। হিন্দু রাষ্ট্র মানে হচ্ছে ভারতবর্ষে শুধুমাত্র হিন্দুরাই থাকবে, অন্যরা থাকবে না। এই ধরনের একটি টেন্ডেন্সি নিয়ে আপনার হলো যে তারা রাজনীতি করেছে। এবং পরবর্তীতে বিজেপিতে নরেন্দ্র মোদীর যে ইরাটা, নরেন্দ্র মোদীর বিকাশটাও কিন্তু হয়েছে এইভাবেই মুসলিম নিধন প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং গুজরাট দেখবেন যে সেখানে মুসলমানদের কীভাবে তারা নিধন করেছে, এথনিক ক্লিনসিং যেটা করেছে। এবং বিজেপি সরকার আপনার মোদী যুগ শুরু হলো 2014 সালে, এবং এদের বেশ কিছু আইনগত কাঠামো পরিবর্তন তারা করেছে। কাশ্মীর প্রশ্নে আপনি দেখবেন যে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে বিজেপি সরকার, এবং সেখানে 370 ধারা তারা রহিত করেছে। সিএ নাগরিকত্ব সংশোধন আইন করেছে। এগুলোর প্রধান উদ্দেশ্য হলো যে হিন্দু রাষ্ট্র কায়েম করতে হবে, এখানে অন্য ধর্মের বা অন্য জাতিগোষ্ঠীর মানুষগুলা সেফ থাকবে না ভারতে, যেটা ভারতের প্রতিষ্ঠিত সংবিধান বিরোধী। সুতরাং এখানে রাজনীতি আছে, এবং রাজনীতি সবসময় ধর্মকে ব্যবহার করে সাউথ এশিয়ান কনটেক্সটে। আমি ছোট্ট করে একটু আসি রাহিদ, এজাজ যে বিষয়ে আলোচনা করছিলাম, আমাদের অন্য বিষয়েও যেতে হবে। খুব ছোট করে যদি একটু বলেন দুজনের কাছ থেকে, আমি জানবো যে যেটি হচ্ছে তা তো আমরা দেখতে পাচ্ছি। এখন প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলি অথবা সরকারের পক্ষ থেকে ইমিডিয়েট করণীয়টা কি, কি ধরনের আসলে পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই সমস্যার সমাধান আসলে কিভাবে করা সম্ভব? না, দেখুন, এখানে তো কেউ, অন্তত বাংলাদেশ তো যুদ্ধ বা সংঘাতের কথা বলছে না। আলোচনার আমরাও বসছি এখানে আলোচনাটা করার জন্য, যে এই গত বছরের মে মাস থেকে যেটা শুরু হলো সেটা লাগাতার চলছে। এবং
পশ্চিমবঙ্গের যে সাংবাদিক বন্ধু যেভাবে কথাটা বলছেন, তাতে মনে হলো তিনি সাংবাদিকতার জায়গার চাইতে জিনিসটা একটা জায়গায় একটা পক্ষ নিয়ে যে যেটা করা হচ্ছে সেটা সব ঠিকঠাক আছে, এবং আপনি যখনই তাকে জিজ্ঞেস করছেন এটা তো আন্তঃরাষ্ট্রীয় বিষয়, সরকারে বিনিময় হবে কিনা। তো আমার পরিষ্কার কথা হচ্ছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক করতে হবে, এবং আমরা জানি 8ই জুন থেকে 11ই জুন পর্যন্ত দিল্লিতে বিজিবি বিএসএফ ডিজি লেভেল মিটিং। সেখানে আমি যদি ভুল না করি, আমার অনুমান এটা যে এজেন্ডাস আছে মিটিংয়ের, সেই এজেন্ডার একদম উপরের দিকে থাকবে, সেখানে উঠবে। আর লিস্টের কথা বলছেন, তো আমি ক্যাটাগরিক্যালি বলি 2025 থেকে শুরু হলো, তারা একটা লিস্ট দিল, সেই লিস্টের নাম্বার ছিল 2369 আমি যদি ভুল না করি। তারপরে হঠাৎ করে সেইটা মে মাসে দেওয়া হলো, মে মাসে 2369-এর পরে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়া হলো। এবং গত মাসে আমি যখন দিল্লিতে যাই, ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে এই বিষয়টার অবতারণা করেছিলাম যে আপনি ভালো সম্পর্কের কথা বলতে চাচ্ছেন, এখন আসামের মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে যখন বলেন বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিবেন, এটা তো নিশ্চয়ই সম্পর্কের জন্য ভালো বার্তা নয়। যদিও রক্তিম দাস, যদি ভুল না করি সেই সাংবাদিকের নাম, তিনি বলছেন সব ঠিকঠাক আছে, একেবারেই ঠিকঠাক নেই। নিয়ম অনুযায়ী ঢালাওভাবে উনি বলছেন যে এই ছবি উস্কানি দেওয়া হচ্ছে। উস্কানি কে দিচ্ছে? 24-এর পট পরিবর্তনের পরে উস্কানি বা অপতথ্য, ভুল তথ্য, ভুল খবর, ভিডিওগুলো কোত্থেকে এসছে? ওগুলো তো সেখান থেকে এসছে। আমি বলি না যে আমাদের এখানে কোনো ব্যত্যয় ঘটনা, আইন শৃঙ্খলার সমস্যা নেই, কিন্তু একটা ঘটনাকে আপনি যদি একটা কালার রংচং দিয়ে অন্যভাবে উপস্থাপনা করেন, সেটাতে তো সমস্যা আছে। এই যে তালিকার কথা উনি বলছেন, আমি ধরে ধরে বলতে পারবো, এই যে 2862 যে ফিগারটা বলা হচ্ছে, এখানে ট্রাভেল পারমিট আমরা কখনো দিয়েছি, কিছু ভেরিফিকেশন ক্লিয়ার করেছি, আবার দেখা গেছে নাম আছে 879 জনের, শুধু নাম আছে। ধরুন আপনার নাম, আমাদের 3 জনের নাম আছে, আমার কোনো ঠিকানা নাই, ঢাকার ঠিকানা নাই, বাড়ির ঠিকানা নাই, তাহলে আমাকে কোথায় ফেরত পাঠাবেন আপনি? তাহলে নামগুলোতে অসঙ্গতি আছে, ডুপ্লিকেশন আছে অন্তত 250-এর বেশি, অর্থাৎ তালিকার মধ্যে প্রচুর অসঙ্গতি আছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা যে আপনি করবেন, সেটা তো খুব সিনক্রোনাইজ ওয়েতে আলাপ আলোচনা করে করতে পারেন। আপনি যে খবরটা প্রথমেই দেখালেন, আমরা চাপায়ের খবরটা দেখতে পাচ্ছিলাম, বৃহস্পতিবারে মিটিং হয়েছে দুই পক্ষের যে 28 জনকে পুশিন করা যাবে না, ওইটা মেনে নিয়ে বিএসএফ ফিরে গেছে, কিন্তু লোকগুলাকে ফেরানো হয়নি। তো এই যদি অবস্থা হয় যে আপনি আপনার জায়গায় অনড় থাকেন, এবং উনি দিব্যি বলে গেলেন এখানে যারা চিকিৎসা নিতে আসেন, আরে ভাই, চিকিৎসা নিতে যারা যায় তারা টাকা খরচ করে চিকিৎসা নিতে যাচ্ছেন, সে কি আপনার সঙ্গে তো ঝগড়া করতে যাচ্ছেন না, তাই না? এবং আপনি যেই ল্যাঙ্গুয়েজে বলছেন ধর্মশালা, এই টোনটাও তো আমি মনে করি তার জায়গা থেকে, হ্যাঁ, এখানে নতুন সরকার ক্ষমতায় এসছে, হোল্ডিং সেন্টার চালু করেছে, সে আগে সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে কাঁটাতার দিবে, জমি দিবে, সব ঠিক আছে, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। কিন্তু যে প্রক্রিয়া নিয়ে আপনি করতে যাচ্ছেন, সে নিয়েই তো আমরা প্রশ্নটা তুলছি। এখন কথা হচ্ছে আপনার, আমি যদি ভুল না করি, লালমনিরহাটের করেসপন্ডেন্ট একটা কথা বলছিলেন, তাদের নাগরিককে, আমরা বিরতিতে কথা বলছিলাম আমরা দুজন, এমনও ঘটনা দেখা গেছে, গত পরশু চ্যানেল 24-এর করেসপন্ডেন্ট লাইভে এসে বলছিলেন, এক পুরুষ বা দু পুরুষ আগে ভারতে গেছেন, সে কোনো কারণে, অনেকে হয় না আলসেমি করেন যে তার আধার কার্ড এবং অন্যান্য কিছু আপডেট করেননি, এমন নাগরিক তো দুপুরুষ আগে গেছেন, তাহলে তো সে সেখানকার নাগরিক। এখন যেহেতু তার কাগজপত্র নাই এবং এসআইআর অনুযায়ী সে অবৈধ হয়ে গেছে, তাকে আপনি ঠেলে পাঠিয়ে দিচ্ছেন, উনি জিনিসটা বুঝিয়ে বলতে পারেন নাই, সেই ঘটনাও কিন্তু আছে। এখান থেকে যেমন গেছে সেটা আছে। এখন কথা হচ্ছে এই কাজটা তো আমরা সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য যদি করতে চাই, তাহলে আপনার আলাপ আলোচনা করে করাটা বাঞ্ছনীয়। তো সেই জায়গাতে না করে আপনি যদি মনে করেন যে জোর করে ঠেলে পাঠাবেন, সেই জিনিসটার মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়। বিশেষ করে আমরা যখন বলি সম্পর্কটাকে আমরা সমান মর্যাদা, সম্মান দিয়ে এগিয়ে নিতে চাই, তখন সেটাতে কিন্তু একটা ধাক্কা লেগে। জি, রাহিত এজাজ, ধন্যবাদ। আনিসুর রহমান, খুব ছোট করে এই বিষয়ে একটু, যে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনি কি মনে করেন যে কি পদক্ষেপ আসলে ইমিডিয়েট নেওয়া উচিত এই বিষয়গুলো? না, ইমিডিয়েটলি বাংলাদেশ সরকারের উচিত ইন্ডিয়ান হাই কমিশনকে তলব করা যে আপনাদের ইন্টেনশনটা কি, এটাকে ক্লিয়ার একটা মেসেজ দেওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেই মেসেজটা দিতে হবে। সেকেন্ডলি হলো, বাংলাদেশের সীমান্ত কিন্তু আপনার অরক্ষিত। আপনি যদি সাতক্ষীরায় যান, আপনি যদি রংপুরে যান, আপনি যদি দিনাজপুরে যান, আপনি যদি শেরপুরে যান, ময়মনসিংহে যান, দেখবেন যে সীমান্তগুলো কিন্তু অরক্ষিত ইন এ সেন্স। ওনারা কাঁটাতার দিয়েছে, ওটা ওনাদের সেফটির জন্য। আমাদেরও সেফটির দরকার আছে। আমরা ছোট্ট একটা দেশ, জিওগ্রাফিক্যালি আমরা ছোট হলেও ডেমোগ্রাফিক্যালি আমরা অনেক বড় একটা রাষ্ট্র। সুতরাং আমাদের নিজস্ব সেফটির জন্য আমাদের সীমান্তের
এই যে নজরদারি ব্যাপার না, সীমান্তের একটু সুরক্ষা দরকার আমাদের। তৃতীয়ত হচ্ছে আমাদের ফরেন পলিসি মেকিংয়ের জন্য আমাদের বাংলাদেশে ফরেন পলিসি মেকিং সেন্টার নাই। এটা যেটা আপনার উন্নত রাষ্ট্রে আছে, আমেরিকাতে হেনরি কিসিঞ্জার নিজেই ফরেন পলিসি সেল করেছেন। আমাদের বাংলাদেশের ফরেন পলিসি মেকিংয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় একাই না, এখানে ইনস্টিটিউশন দাঁড় করাতে হবে। আনিসুর রহমান, এই আলোচনার থেকে একটু আর এক বিষয়ে যাই, সেটি হচ্ছে যে জানেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি সফর করছেন ঢাকা, এবং তার এই সফর আপনি কি মনে করেন যে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? না, আপনি নিশ্চয় জানেন যে হাকান ফিদানের এবারকার আগমনটি বা এবারকার ভিজিটটি বাংলাদেশ এবং টার্কির রিলেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ইন এ সেন্স, টার্কির এখানে সাউথ এশিয়ান কনটেক্সটে ওদের পররাষ্ট্রনীতিতে দুটো ধরনের টার্ম তারা ইউজ করে। একটা হচ্ছে কার্দেশ উল্কে, আরেকটা হচ্ছে আরকাদেশ উল্কে। আরকাদেশ মানে বন্ধু রাষ্ট্র, আর কার্দেশ মানে হচ্ছে ভাইয়ের রাষ্ট্র। তা এই সাউথ এশিয়ান কনটেক্সটে পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপকে তারা কার্দেশ উল্কে বলে, ভাইয়ের রাষ্ট্র বলে। তার মানে এখানে তাদের ইনভেস্টমেন্ট যতটুকু আছে, তাদের সেলফ ইন্টারেস্ট তো আছেই, এবং তারা তাদের একটা বলয় তৈরি করতে চায়। এবং আপনি জানবেন যে টার্কির বর্তমান পররাষ্ট্র নীতিটা হচ্ছে নিও অটোমানিজম, যেটা এরদোয়ান সরকার এস্টাবলিশ করেছে। নিও অটোমানিজম মানে হলো যে টার্কির এক ধরনের একটা সফট পাওয়ার বিল্ড আপ করবে মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে। এই সফটওয়্যার বিল্ড আপের ক্ষেত্রে তারা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এমফাসিস দেবে, এখানে হিউম্যান ডেভেলপমেন্টের জন্য এমফাসিস দেবে, যেমন যেটা দিয়েছে। আপনি দেখবেন যে আজকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কিন্তু বলেছেন বাংলাদেশ থেকে প্রায় 3000 স্টুডেন্ট টার্কিতে পড়াশোনা করছে। সো এটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে খুব গুরুত্বপূর্ণ। আবার দেখবেন যে টার্কির রিসেন্টলি সারা পৃথিবীতে নাম্বার 7 মিলিটারি পাওয়ারটির দিক থেকে তাদের ড্রোন খুব শক্তিশালী, সেখানে প্রতিরক্ষা ব্যবস্থাতে তারা সেল করতে চায় সেটা। জি, সেই ক্ষেত্রেও বাংলাদেশের জন্য একটা রোল প্লে করবে। ফোর্থলি হলো বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিসটা একটা বড় ধরনের ক্রাইসিস, এবং আপনি জানেন যে টিকা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণ আপনার হলো যে রোহিঙ্গাদের জন্য হেল্প অ্যাসিস্ট্যান্সের জন্য অর্থায়ন করে। সুতরাং সেখানে কিন্তু ভিজিট করবেন হাকান ফিদান, করেছেন আজকে। তো এই সমস্ত বিষয়গুলো দিয়ে টার্কির সাথে বাংলাদেশের রিলেশনটা একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে চান এরদোয়ান সরকার, এবং আমাদের বর্তমান তারেক রহমানের সরকার এটাকে যদি ইউটিলাইজ করতে পারে, দ্যাট উইল বি গুড ফর আওয়ার ট্রেড, কমার্স, ইকোনমি, এডুকেশন, হিউম্যান ডেভেলপমেন্ট। এই জন্য এই সফরটি খুব গুরুত্বপূর্ণ। জি, রাহিদ এজাজ, আপনার কাছে আসি একই বিষয় নিয়ে। আমরা যদি বলি গ্লোবাল ডিপ্লোমেসি বিবেচনায় নিয়ে তুর্কির সাথে বাংলাদেশের যে নতুন সম্পর্কের সুযোগ উন্নয়নের যে জায়গাটি দেখতে পাচ্ছি, এই যে সফর, এটি আপনি কিভাবে দেখছেন? অর্থনৈতিক দিকও রয়েছে, এর নানান দিক রয়েছে, সবকিছু মিলে আপনি কিভাবে দেখছেন? দেখুন, উনি যেটা বললেন, যেহেতু ওনার শেষ ডিগ্রিটা কিন্তু আমি যদি ভুল না করি তুরস্ক থেকে, এবং উনি বৃত্তি নিয়ে সেখানে পড়তে গেছিলেন। তো যেহেতু পড়তে গেছেন, বেশ কিছুদিন ছিলেন, উনি খুব ভালোভাবে বলেছেন। আমি হয়তো ওনার মতো অতটা ভালো নাও বলতে পারি। তো আমি কাজের জায়গা থেকে যেটা দেখি, আপনার নিশ্চয় মনে আছে, একটু পেছনে ফিরে বলতে চাই যে তুরস্কের সাথে আমাদের এক ধরনের টানাপোড়েন ছিল। আমাদের বলতে যে অতীতে যে আওয়ামী লীগ সরকার ছিল, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধ নিয়ে, এই কনটেক্সটটা একটু বোঝা দরকার। তখন খুব সবাইকে অবাক করে দিয়ে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো তেমন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু তুরস্ক দেখিয়েছিল। নাম পরিচয় গোপন করে এনজিওর আড়ালে তাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোক এসছে, এখানে যোগাযোগ করার চেষ্টা করছে, তারপরে জামাত নেতাদের শাস্তি দেওয়ার বিষয়ে কথা বলেছেন। এরকম একটা টানাপোড়েনের পর হঠাৎ করে 2-3টা ইস্যুতে দেখলাম আমরা একটা সম্পর্কের বাকবদল ঘটে গেল। সেই বাকবদলের মধ্যে আছে রোহিঙ্গা ঢল। অগাস্ট 25শে অগাস্ট 2017 যে ঢল, তার 3 দিনের মাথায় কিন্তু এমিল এরদোয়ান, টার্কিশ ফার্স্ট লেডি, এসে ক্যাম্পে গেলেন এবং সংহতি প্রকাশ করলেন। তার কয়েক মাসের মধ্যে তাদের তৎকালীন প্রধানমন্ত্রী এসেছিলেন। এটা দুই দেশের মধ্যে একটা সেতুবন্ধনের কাজ করেছে। এরপরে বড় সেতুবন্ধনের কাজ করে। আমরা জানি যে এরদোয়ানের বিরুদ্ধে একটা কু হয়েছিল। কেউ কেউ সেই কু নিয়ে প্রশ্ন করেন, সেটা সাজানো কু বা অর্কেস্ট্রেটেড, যেটাই হোক না কেন। তো এরকম কিছু কিছু ঘটনার পর হঠাৎ করে দেখলাম আপসাইড ডাউন, যেই সম্পর্কটা টানাপোড়েন, সেটা একেবারে উল্টে গেছে আওয়ামী লীগের আমলে। তারপর প্রতিরক্ষা দিয়ে সেটা আরও বেশি নিবিড় হলো। তো
আমি সেই জায়গা থেকে যদি আজকে 2026-এ যখন আমরা এই বিষয়টা আলোচনা করছি, আমি এই ভিজিটটাকে দেখি ট্রেড ইনভেস্টমেন্ট থেকে মোর পলিটিক্যাল লেভেল এবং মোর স্ট্র্যাটেজিক একটা এঙ্গেজমেন্ট, যেটা উনি বলছিলেন যে দক্ষিণ এশিয়ায় আমরা পাকিস্তান, আমি মালদ্বীপও ধরছি, ফেলে দিচ্ছি না, কিন্তু পাকিস্তান একটা বড় শক্তি যদি বিবেচনা করি। তার পাশাপাশি আজকে তিনি যেটা রিড আউট করলেন প্রায় 9.5 মিনিট, ওইখানে অনেক বেশি আঞ্চলিক কথাবার্তা, বাংলাদেশের রোল। তো সেই জায়গায় আমি দেখছি যে বাংলাদেশের সাথে তারা টিপিক্যাল ট্রেড এবং ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ওনারা মোর পলিটিক্যাল এঙ্গেজমেন্টের দিকে যেতে চান, স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্ট যেতে চান। এবং সেই স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্টের জন্য আমরা জানি তুরস্ক গত 2-3-4 বছর ধরে আমাদের সাথে ডিফেন্স প্রকিউরমেন্টে যুক্ত হয়েছে, এখন জয়েন্ট কোলাবোরেশনে প্রোডাকশনে যেতে চায়। এবং বাংলাদেশ তার এই এশিয়া লেগের 4th কান্ট্রি, সিঙ্গাপুর দিয়ে যেটা শুরু হয়েছিল। এবং গতকাল তিনি কক্সবাজার রোহিঙ্গা শিবিরে গেছেন, ওনার কাউন্টার পার্টের সাথে মিটিং করেছেন, জামাতে ইসলামীর আমিরের নেতৃত্বে একটি ডেলিগেশন। তার মধ্যে সরকারি লেভেলে এঙ্গেজমেন্ট আছে, পলিটিক্যাল যে কথাটা বলছি ডিপার পলিটিক্যাল এঙ্গেজমেন্ট সেটাও আছে। এবং আজকে দিনের কোনো এক সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটা ডেলিগেশন দেখা করবেন ওনার সাথে, বা দুই পক্ষের দেখা হবে। আর সবশেষ দেখা উনি সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সাথে। অর্থাৎ যে কথাটা আমি বলছিলাম, পলিটিক্যাল স্পেকট্রাম, গভর্নমেন্ট স্পেকট্রাম এবং ট্রেড ইনভেস্টমেন্ট সব রকমের এঙ্গেজমেন্ট দিয়ে টার্কি একটা বড় পরিসরে বাংলাদেশের সঙ্গে যে যুক্ত হতে চায়। এবং হাকান ফিদান একসময় যিনি তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন এবং তাকে ধরা হয় এরদোয়ানের পরে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, এবং তাকে পাঠিয়ে কিন্তু আমাকে একটু বিরতি নিতে হবে। এরদোয়ান ওই বার্তায় দিচ্ছেন বাংলাদেশের সাথে তারা অনেক ডিপার এঙ্গেজমেন্টে যেতে চান সামনের দিনগুলোতে। ধন্যবাদ। আমরা বিরতি থেকে ফিরে আরো আলোচনা করব। সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি থেকে শুরু করে তুর্কির পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর, এই বিষয়গুলো নিয়ে আমরা এই পর্যায়ে একটু আলোচনা করতে চাই। আনিসুর রহমান, খুব ছোট করে আপনাদের সাথে একটু আলোচনা করবো, আমাদের হাতে সময় কম। সামাজিক মাধ্যমে রাজনীতিবিদদের চরিত্র হনন করে পরিকল্পিতভাবে দেশের রাজনীতি ধ্বংসের চেষ্টা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে যে প্রশ্নটা আমি করতে চাই, আসলে সামাজিক মাধ্যম আসাতে রাজনীতি শুধু তো নয়, সবকিছুর মধ্যেই আসলে একটি বড় ধরনের পরিবর্তন অথবা ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অভিযোগ অথবা এই মন্তব্য আপনি কিভাবে দেখেন? দেখুন, এটা দুইটা দিক বিশ্লেষণ করা যায়। একজন হচ্ছে যে মির্জা ফখরুল ইসলামের মতো একজন সিনিয়র প্রবীণ রাজনীতিবিদ যখন এই ধরনের কথা বলেন, তার মানে হলো যে এই কথাটার একটা ভ্যালু আছে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়াটা আপনার সোশ্যাল মিডিয়া হিসেবে দেখার সুযোগ নাই, কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতেই কিছু কিছু পার্ট এন্ড পার্সেল অফ লাইফ হয়েছে এবং বিপ্লব হচ্ছে। সোশ্যাল মিডিয়াকে বন্ধ করার জন্য নেপালে বিপ্লব হয়েছে, বাংলাদেশের জুলাই বিপ্লবটা সোশ্যাল মিডিয়ার ব্যাপক একটা রোল ছিল। সুতরাং সোশ্যাল মিডিয়াতে এখন হলো যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনগুলো কীভাবে পেনিট্রেট হচ্ছে, কীভাবে ব্রডকাস্ট হচ্ছে, দ্যাট ইজ এ ভেরি বিগ কোশ্চেন। আরেকটা হলো যে রাজনীতিবিদদের চরিত্র হননের যে প্রসেসটা, এটা সবসময় ছিল। এবং সোশ্যাল মিডিয়াতে যেমন ক্রিটিসিজমটাও হয় ব্যাপকভাবে, আবার ভালো জিনিসটাও কিন্তু আলোচনা সমালোচনা এক জিনিস, কিন্তু যেই ভাষায় বা যেই অ্যাপ্রোচে আসলে আমরা দেখতে পারি, আগেও ছিল, কিন্তু হয়তোবা এটি বিগত কয়েক বছর ধরে আসলে এটি অন্য মাত্রায় চলে গিয়েছে, অথবা ভাষাগত জায়গাটি অন্যরকম হয়ে গেছে, সম্মানের যে জায়গাটি, এই জায়গাগুলো অনেক ক্ষেত্রেই থাকে না। সেই জায়গা থেকে একজন, আপনি যেমনটি বলছিলেন যে একজন সিনিয়র রাজনীতিক, তিনি এই কথা বলছেন। তো এই মানে রাজনীতিকে সার্বিকভাবে কতটা প্রভাবিত করছে এই বিষয়গুলো? কারণ ব্যক্তি ইমেজে যখন কোনো বিষয় লাগে, এই বিষয়টি কিন্তু তার সার্বিক কর্মকাণ্ডেও প্রভাব ফেলে। সেই জায়গাটা থেকে যদি একটু বলতেন। না, সেটা তো নিশ্চয়ই যে আপনার এগুলো রাজনৈতিক সংস্কৃতির অসম বিকাশ বলবো এগুলোকে। বাংলাদেশের আপনার স্বাধীনতা উত্তর রাজনীতির বিকাশটা কিন্তু খুব সুষম ছিল না, এখানে অসমভাবে রাজনৈতিক বিকাশ হয়েছে। এবং এই রাজনৈতিক কালচারের মধ্যে যদি ধরেন আপনার না থাকে, সফিস্টিকেশন না থাকে, রাজনীতিটা যদি গরিব মানুষের বউ হয়ে যায়, তাহলে দ্যাট ইজ ভেরি বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। পলিটিক্স করবে পলিটিশিয়ানরা, এবং পলিটিশিয়ানরা সফিস্টিকেট ওয়েতে একটা লিবারেল অ্যাপ্রোচে একটা কল্যাণকর রাষ্ট্র করার জন্য প্রসেস চালাবে। সেক্ষেত্রে পলিটিশিয়ানদের জন্য সতর্ক হতে হবে যে আমাদের আসলে কি করতে চাই, আমাদের মিশন কি, ভিশন কি। হ্যাঁ, পলিটিশিয়ান দেখা যাচ্ছে যে আপনার একজন শিল্পী সেও পলিটিশিয়ান হতে চায়, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে পলিটিশিয়ান হতে চায়। দ্যাট ইজ নট দ্য পার্ট অফ দ্য পলিটিক্যাল। একই বিষয়ে আমাকে আবার একটু অন্যদিকে যেতে হবে। রাহিদ এজাজ, আপনি যদি একটু ছোট করে বলতেন। ছোট করে আমি একটু, আপনি তো বললেন রেসপেক্টের জায়গায়,
ভাষার মান, ভাষার লেভেল, এবং আমি যদি মির্জা ফখরুলের আজকে যে বক্তব্যটা শুনেছি, তিনি আগস্টের 24 আগস্টের পরবর্তী সময় নির্বাচন ওই কনটেক্সটটা বলে নাম না করলে আমরা বুঝতে পারি বা ধরতে পারি তিনি কাদের দিকে ইঙ্গিত করেছিলেন, যেটা আমরা খোদ রাজধানীর বুকেই দেখেছি, যেভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছিল এবং যেটা আমাদের টিপিক্যাল ভ্যালুস, আমাদের যে মর্যাদা, সম্মান, যে ইথিক্স, সেগুলোকে কখনো কখনো ছাড়িয়ে গেছে। এবং সত্যিকার অর্থে যে কথাটা উনি বলছেন যে আপনি সোশ্যাল মিডিয়া বলে তাকে খাটো করার, সরিয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ অধিকাংশ সময় আজকাল দেখা যায় অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আগে আসে, মেইন স্ট্রিম মিডিয়া, সেটাতে কখনো ভুল হোক ঠিক হোক তার সাথে জড়িয়ে যায়। কাজেই ওনার মতো একজন ভদ্র রাজনীতিবিদ হিসেবে যিনি পরিচিত, তিনি যখন এই কথাটা বলছেন, কথাটা তিনি এমনি এমনি নিশ্চয় বলেননি, সেটা আমাদের মনে রাখা উচিত। এবং এই যে বিরাজনীতিকরণ করা, পরিবেশ নষ্ট করা, এটা তারই একটা অংশ বলে আমি মনে করি, যে কথাটা তিনি আজকে সামনে এনেছেন। আলোচনা আমরা আরো করবো। আমরা একটু দেখতে চাই যে অনলাইন নিউজ পোর্টালগুলো। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোতে যেটি দেখতে পাচ্ছি, চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, সাবেক মেয়র মঞ্জুর আলম 29 জনের বিরুদ্ধে মামলা। এরপর যদি দেখি আমরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, এই বিষয় নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আলোচনা হবে, অথবা আমাদের আগেও আলোচনা হয়েছে। খুলনায় পুলিশের বিশেষ অভিযান শুরু, গ্রেনেড বাবুর 2 সহযোগী গ্রেপ্তার। সীমান্তে 3 সীমান্তে 60 জনকে, যেমনটি আপনি বলছিলেন যে 60 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় নোম্যান্স ল্যান্ডে অবস্থান। এখানে কিন্তু আরও একটি বিষয় আমরা আসলে আলোচনা যেটি করছিলাম, যে সীমান্তে পুশিন, পুশব্যাক, মানবাধিকারেরও কিন্তু একটি বিষয় এখানে এসে যায় খুব স্বাভাবিকভাবে। এই যে যেই লোকগুলোকে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করে, তারা আসলে কী অবস্থা, আমি প্রশ্ন করছিলাম, কি অবস্থায় আছেন, তারা কিভাবে খাচ্ছেন, কিভাবে থাকছেন, এটি কিন্তু আসলে একটি বড় বিষয়, যেটি আমার মনে হয় যে আলোচনায় আনা উচিত। আজকে হয়তোবা সুযোগটা কম। আমরা আরেকটু দেখে নিতে চাই অন্য আরেকটি অনলাইন নিউজ পোর্টালে কি রয়েছে, বিবিসি বাংলায় ফখরুদ্দিন সরকারের প্রত্ন কেলেঙ্কারি, ফ্রান্সে প্রত্নসম্পদ পাঠানো ঘিরে 2007 সালে যা ঘটেছিল, পদ্মায় বাসডুবি, এবং এটি আরেকটি কনসার্নিং বিষয়, যেটি আমার মনে হয় এটি কিন্তু দ্বিতীয়বার এই ঘটনা ঘটলো। খুব সৌভাগ্যবশত যাত্রীরা ছিলেন না, পল্টনে ওঠার আগে যাত্রীরা নেমে গেছে বলে, হ্যাঁ, না হলে কিন্তু আজকে আরো একই রকম একটি বড় দুর্ঘটনা আমাদের আসলে দেখতে হতে পারত। এই বিষয়টিও আসলে নিশ্চয়ই সরকার এবং যারা সেখানে ব্যবস্থাপনা আছেন তারা গভীরভাবে দেখছেন। ট্রাম্প পুতিনের পরে এবার উত্তর কোরিয়ায় কিম জং উনের সাথে সাক্ষাৎ করবেন শি জিনপিং। ওকে, বিশ্বকাপ আসছে, ফুটবল বিশ্বকাপ নিয়ে এখন বিভিন্ন জায়গায় আমরা খুব স্বাভাবিকভাবে উন্মাদনা দেখতে পারবো। আমরা আরেকটি অনলাইন পোর্টালে একটু যেতে চাই, যুগান্তর। পুশিনের চেষ্টায় বিএসএফ পণ্ড করছে বিজেপি, যা চলছে আসলে, যা আলোচনা আমরা করছিলাম, দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে, মির্জা ফখরুল। আরও বেশ কিছু বিষয় রয়েছে, সব বিষয় তো আসলে টাচ করে যাওয়ার সুযোগ নেই। তবে শাহজালাল বিমানবন্দরে আমরা যখন অনুষ্ঠানটি শুরু করছিলাম তখনই আমি দেখতে পাচ্ছিলাম শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আবারও আগুন লেগেছে। তবে সবশেষ আমি যেটা শুনে এসেছি, যদি সঠিক হয়, যে সেটি নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এই আবারও কার্গো ভিলেজে আগুন লাগার যে বিষয়টি, এই বিষয়টি আসলে আমার মনে হয় যে আরও বেশি খতিয়ে দেখা দরকার। কি মনে করেন আপনি, যদি বলতেন? জি, এটা তো আমরা যদি সাম্প্রতিক ঘটনাটা দেখি, যে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কিন্তু আজকে আমি ঠিক এটা ফলো করতে পারিনি, আমার যদি ভুল না করি, নিশ্চয়ই আমরা অনুষ্ঠানের মাঝখানে ছিলাম, এবং অতীতের সে অভিজ্ঞতার পরও আবার আগুন লাগাটা নিশ্চয়ই একটি খুব উদ্বেগের এবং দুঃখজনক বিষয়টি। সেখানেই আসলে আবারও যে লাগলো, এই যে প্রিকশনস মেজার গুলো বারবার যেগুলো নেয়ার কথা বলা হচ্ছে, তার মানে সেগুলো অর্থাৎ এই যে সেটা মনিটরিং এর যে ব্যাপার ছিল, সেই মনিটরিং গুলো আসলে যে ঠিকমতো হচ্ছে না, আজকে আগুন লাগার ফলে সেটা আরেকবার প্রমাণিত হলো। ধন্যবাদ। আনিসুর রহমান, আপনি যদি ছোট্ট করে 30 সেকেন্ডসে কিছু। এটা আপনার নাশকতা, কারণ হলো আমাদের এই একটাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে ফরেন অনেক বিমান ওঠানামা করে। এই এয়ারপোর্টের মধ্যে কার্গো ভিলেজে আগুন লাগবে, এবং এখানে যে ধরনের ম্যাটেরিয়ালসগুলো থাকে, কেমিক্যালসগুলো থাকে, যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শুধু ঘটেছে, এবং এইখানে এই নাশকতাটা কিভাবে হচ্ছে, সরকারকে এখানে ব্যাপকভাবে ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে, এবং ল এনফোর্সিং এজেন্সিসগুলো শুড বি ভেরি অ্যাক্টিভ টু। ধন্যবাদ। সময় আজকে একদম শেষ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আজকে যোগ ধন্যবাদ দেওয়ার জন্য। আপনাকে। নিশ্চয় অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে। শেষ করছি আজকের নির্বাচিত খবর। আমাদের ফলো করুন ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।